বাংলাদেশের ছাত্র আন্দোলন, আগেও বিভিন্ন দেশে ছাত্র আন্দোলন আমরা লক্ষ্য করেছি, কিন্তু সেই ছাত্র আন্দোলনের দাবি তো প্রায় মিটে গেছিল, সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছে। এবং তারপরে যে উল্লাস উন্মাদনা দেখা গেল ছাত্রদের মধ্যে, তাতে কি ওটা ছাত্র আন্দোলন বলে মনে হচ্ছে? আমার প্রথম প্রশ্ন থাকে। লাস্ট 2-4 দিন ধরে আমরা যে জিনিসগুলো দেখলাম, গণভবনে ঢুকে যাওয়া, বিভিন্ন জায়গায় মানুষকে মেরে ঝুলিয়ে দেওয়া, সে কি ছিল, কি করেছে, এই প্রশ্নটা সেকেন্ডারি। সবার আগে সে একজন মানুষ ছিল, সে প্রাণটা এইভাবে, তার প্রাণ এইভাবে যেতে পারে না। সুতরাং এই যে জিনিসগুলো হয়েছে, কটা ছাত্রকে দেখা গেছে? আমি তো একজনও ছাত্রকে দেখতে পেলাম না যে কেউ ভাঙছে, তোমার বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙছে, রবীন্দ্রনাথের স্ট্যাচু ভাঙছে, তারপরে বিভিন্ন জায়গায় দেখলাম যেভাবে মানুষকে মারধর করা হচ্ছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দিরগুলোর যা অবস্থা। শুধু যদি ছাত্র আন্দোলন হতো তাহলে এই জিনিসটা হতো না। আজকে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা কোনোভাবেই মীর মুগ্ধদের সাথী হতে পারে না। যে আন্দোলনে বাংলাদেশের ছাত্ররা নেমেছিল, কিছুটা পরিমাণে সেখানে সমর্থন করা যেতই, যে কোটাটা সত্যি তো কেন উঠে যাবে, কারণ সরকারের কাছে কোনো রকম, তাদের কাছে কিন্তু কোনো ওয়ে ছিল না। তোমার যে কজন মুক্তিযোদ্ধা বাংলাদেশে রয়েছে এই মুহূর্তে, তাদের যারা বংশধর, তাদের যারা ছেলে নাতি, বংশ পরম্পরায় যারা মুক্তিযোদ্ধার কোটাটা থেকে সব ধরনের বেনিফিটস পাচ্ছিল, সেইটা তো সরকার তো বলতে পারেনি যে এতজন যোগ্য মুক্তিযোদ্ধা ছিলেন। সুতরাং এটা নিয়ে তো একটা প্রশ্ন বরাবরই ছিল, সেটাকে সাপোর্ট করাই যেত। যে কোটার আমি সারা জীবন বিরোধী। আমি বাংলাদেশ বলে বলবো না, আমি ভারতবর্ষেও কিছু ক্ষেত্রে কোটার আমি এখানেও বিরোধী। কিন্তু শুধু একটা ছাত্র আন্দোলনের নাম করে যে জিনিসটা হলো, যারা বলছে গণ অভ্যুত্থান, আমি তো কোনো রকমভাবে দেখতে পাচ্ছি না যে জনগণের নিজস্ব কি থাকতে পারে যে একটা গণভবনে ঢুকে গিয়ে হাঁস মুরগি, এসি, শাড়ি হাসতে হাসতে চুরি করে নিয়ে যাচ্ছে, আবার বলছে না এটা এইখানে নিয়ে যাব। একজন আবার দেখলাম বলতে যাচ্ছে যে আমার গার্লফ্রেন্ডের জন্য একটা দেন বলে এরকম করে যাচ্ছে। মানুষের কাছে এটা লজ্জার না? পৃথিবীর মানুষের কাছে পৃথিবী কি দেখছে আজকে ঘরে বসে? আজকে ঘরে বসে পৃথিবী দেখছে যে বাংলাদেশের মতো একটা দেশ, সেই দেশে যেখানে বাংলাদেশের কালচার নিয়ে কথা হতো, সাহিত্য নিয়ে কথা হতো, শিক্ষা নিয়ে কথা হতো, আজকে এইটার ফল, আজকে তারা আজকে পৃথিবীর কাছে নিজেদেরকে এইভাবে দেখালো। আরেকটু যদি বলি, যে রবীন্দ্রনাথ মালা গেঁথেছিল দুই বাংলায়, সেই রবীন্দ্রনাথ পড়ে থাকলো ভগ্ন অবস্থায় একদম মূর্তি। এবং তারপরে মুক্তিযোদ্ধা হিসাবে যদি যার নাম ৭১-এ লিখে রাখা হয়েছিল, যখন হিন্দুরা এই দেশ থেকে পালাচ্ছে, ও দেশ থেকে ৬২, ৬৮, ৭১, শেখ মুজিবুর রহমান, তিনিই তো যদিও তাকে সেই অঞ্চলেই ১৯৭৫ সালে তাকে মারা হয়েছিল। আমি বলছিলাম জাতির প্রতি, তার জাতির দেশনায়কের প্রতি এটা শ্রদ্ধা হলো। আর দুই পার বাংলার যিনি নায়ক ছিলেন, আমি নায়ক শব্দটা এই কারণেই বলবো কারণ তিনি মালা গেঁথেছিলেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে তোলা হচ্ছে ১-১.৫ দিন পর, বিধ্বস্ত অবস্থা সে মূর্তি। এখন বিষয়টা হচ্ছে, দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ভারতের বা বাংলাদেশের বলে না, তিনি বিশ্বকবি, পুরো বিশ্বের। এখন কয়েকজন উগ্রবাদী, এদেরকে উগ্রবাদীই বলা চলে, যারা যে ধরনের উগ্রতা এনারা দেখিয়েছে, তাদের দেশের যে জাতির জনক, তার মূর্তিকে তারা এভাবে ভেঙে ফেলে দিতে, গুড়িয়ে দিতে, যাদের একবারও হাত কাঁপেনি, বুক কাঁপেনি, যারা একবারও ইতিহাসটা মনে করেনি, তারা রবীন্দ্রনাথকে কোথা থেকে সম্মান দেবে? এটা তো তাদের কাছে চাওয়াটাই মূর্খামি হবে। যে মানুষটার জন্য আজকে তারা প্রায় বলতে গেলে তার নেতৃত্বে স্বাধীন হলো, তার যদি এই পরিণতি হয়, আমি কি করে তার কাছে আশা করব যে তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দেবে? আমার মনে আছে, আমি বেশ কিছুদিন আগে একটা আর্টিকেলে পড়েছিলাম যে বঙ্গবন্ধু একটা সময় বলেছিলেন, যখন তার উপর হামলাটা হয় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, তার ঠিক ১০ দিন আগে হয়তো উনি বলেছিলেন যে আমার ওপর হামলা কোনো বাঙালি করবে এটা আমি বিশ্বাস করি না। বাঙালি সেই দিনও ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল বাংলাদেশের বাঙালিরা
যে না আমরা সব করতে পারি, তারা আজকেও বুঝিয়ে দিল। আমি সে দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয় রবীন্দ্রনাথের নামে। আমি একটু অন্য প্রসঙ্গে যাব, সেই প্রসঙ্গটা তো থাকছেই। এই যে সংখ্যালঘু বলা হয়, ওদেশে হিন্দুরা সংখ্যালঘু। আমি বলছিলাম একের পর এক আর্তনাদের ছবি, ঘরের আগুন, একেবারে তছনছ অবস্থা ঘরবাড়ির। কী অপরাধ ছিল আমাদের জানা নেই, কেন ভাঙা হলো আমাদের জানা নেই, কারা ভাঙলো আমাদের জানা নেই। কিন্তু ওদেশের সংখ্যালঘুরা কি আদেও এখন সুরক্ষিত থাকতে পারে? এ তো ঘটনা, সরকার গঠন আজকে হয়তো সন্ধ্যে 5:30টার সময় আমাদের কাছে খবর আসছিল নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গড়তে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু এই যে অত্যাচার হলো তার থেকে কি আগামীতে কি সুরক্ষিত থাকবে তাদের জনজীবন, সামাজিক সুরক্ষা, অর্থনৈতিক রাজনৈতিক সুরক্ষা? একটা সময়ের পরে বাংলাদেশে সংখ্যালঘু শুধু হিন্দু বলে না, খ্রিস্টান, বৌদ্ধ যারাই ওই দেশে রয়েছে কেউ সুরক্ষিত ছিল না। কি বিভীষিকাময় জীবন তাদের এর আগেও ছিল আর এখনও হচ্ছে। সেটা যারা বাংলাদেশের যে কজন হিন্দু বলো বা মাইনরিটিসের কথা বলছি, যারা ডিরেক্ট তাদের সাথে কানেক্টেড রয়েছে, যারা জানতে পারছে দিনের পর দিন তাদের কি আতঙ্কে কাটছে। সুতরাং এই পরিস্থিতি কে তৈরি করেছে আমি কোনোভাবেই মানব না। এরা ছাত্রদের কাজেগুলো, ছাত্রদের একটা দাবি দাবা ছিল, তারা রাস্তায় নেমেছিল, সরকারের কিছু ভুল পদক্ষেপে কিছু ছাত্রের প্রাণ যায়, তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার ঘটে, সেটা থেকে তারপর পরবর্তীকালেও তারা থামছিল না। সেগুলো তো একদিকে, কোন ছাত্রটাকে তুমি দেখেছো কোনো হিন্দুর বাড়ি দেখে হিন্দুর বাড়িতে ঢুকে যেতে? আমি তো কাউকে দেখিনি, এখনো অবধি তো শুনিনি যে ছাত্রলীগের কেউ এরকম করেছে বা বাকি যারা ছাত্র সংগঠন যেগুলো রয়েছে তারা কেউ করেছে। মোটিভটা একটা জিনিসই, এরা বারবার হয়তো কোথাও একটা চেয়েছে যে সংখ্যালঘুদের আমরা এখানে থাকতে দেব না, আমরা এই দেশটাকে একটা ইসলামিক রাষ্ট্র করব। তার জন্যই হয়তো বেছে বেছে ঠিক তাদেরকেই, সংখ্যালঘুদেরকেই টার্গেটটা করা হয়েছে। নাহলে একটা কথা বলো, তাদের দাবি কী ছিল? এই সরকার তারা মানে না, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। তার আগে অবধি কিন্তু এই ঘটনা কিছু ঘটলো না। যে দিন 5 তারিখে শেখ হাসিনা পদত্যাগ করলেন, সেনাবাহিনী সম্পূর্ণ দেশের কন্ট্রোলটা নিল, তারপর থেকেই এই মাইনরিটিস মানে হিন্দুদের, স্পেসিফিক্যালি তো হিন্দুদের সাথে এটা হয়েছে, হিন্দুদের ঘরে ঘরে ঢুকে যাওয়া হলো। তাহলে এই স্বাধীনতা তারা চেয়েছিল। আর এটা স্বাধীনতা কিসের? তারা কি বারবার বলছে বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশ স্বাধীন হলো। একটা দেশ কতবার স্বাধীন হতে পারে? কোথা থেকে স্বাধীনতা তারা লাভ করলো? একটা সরকার চলছিল, সেই সরকারটার পতন ঘটেছে, একটা নতুন সরকার আসবে। আজকে এইভাবে না হয়েও ঠিক করে যদি ভোট হতো তাহলে হয়তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতেন না। কিন্তু তার মানে তো এইটা না যে তারা স্বাধীনতা লাভ করেছে। তাদের বিজয় উল্লাসের মধ্যে কি কি পড়ছে? কখনো কোথাও দেখতে পাচ্ছি মন্দির পুড়িয়ে দাও, কখনো ফেসবুক লাইভে দেখা যাচ্ছে যে আর্তনাদ শোনা যাচ্ছে, মানুষ চিৎকার করছে, কিভাবে হাহাকার করছে, তাদের সব কিছু কেড়ে নেওয়া হচ্ছে। আবার তার সাথে সেই জিনিসটাকে মোকাবেলা করার জন্য আবার কিছু মানুষ এই জায়গায় এসে পৌঁছে গেল, তারা কখনো কোনো মন্দিরের সামনে 10 জন দাঁড়িয়ে রয়েছে, ফটো তুলে সেই ফটোটাকে সার্কুলেট করে দেওয়া হলো যে আমরা মন্দির ভাঙতে দেব না। আমার বক্তব্য হচ্ছে যে প্রাণের থেকে আগে একটা মন্দিরের দাম কখনোই হতে পারে না। সে যে কোনো ধর্মেরই হোক, হিন্দু হোক, মুসলিম হোক, যে কোনো ধর্ম, যে কোনো সম্প্রদায়েরই হোক না কেন, মন্দির মসজিদ রক্ষা করার আগে তো প্রাণ রক্ষা করাটা খুব দরকার। যদি সেরকম কোনো ঘটনা নাই ঘটে থাকে তাহলে তাদের, যে মানুষগুলো আজকে বলছে যে আমরা পাহারা দিচ্ছি, তাদের পাহারা দেওয়ার প্রয়োজন হচ্ছে কেন? তার মানে সত্যি সংখ্যালঘুরা ওই দেশে নিপীড়িত? না, এখানে কিন্তু একটা ছোট্ট করে বলে দিই, একদম প্রসঙ্গটা শেষের দিকে আমরা এসেছি, যে একটা শ্রেণীর বক্তব্য উঠে আসছে এরকম যে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে তারা নাকি আওয়ামী লীগের সদস্য। এবার আওয়ামী লীগের সদস্য দাগিয়ে দিয়েই হিন্দুদের উপর এই কাজটা করা যেতে পারে। আওয়ামী লীগের সদস্য দোষী, সে করাপ্টেড, যাই হোক, কিন্তু তার তো একটা বিচার পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতির বাইরে গিয়ে কি আওয়ামী লীগ বলে হিন্দুদের দাগিয়ে দিয়ে এরকম আক্রমণ করা যায়?
আচ্ছা, তাহলে যদি তাদের যুক্তি অনুযায়ী যদি এটাই হয় যে যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে তারা আওয়ামী লীগের সদস্য ছিল, তাহলে জেল থেকে যে 500-600 জনকে বার করে দেওয়া হলো, যে 20 জন জঙ্গিকে ছেড়ে দেওয়া হলো, তারা কোন দলের সদস্য ছিল? তাহলে ঠিক আওয়ামী লীগের উল্টো দিকে কারোর কোনো দলের একটা সদস্য তারা ছিল যাদেরকে এভাবে ছেড়ে, তারা বিচারাধীন ছিল। বিচার ব্যবস্থা কারোর হয়তো শেষ হয়েছে, কেউ হয়তো কনভিক্টেড হয়ে গেছে, সেই জন্য সে জেলে ছিল, তেসার সাজাপ্রাপ্ত ছিল, সেখান থেকে তাকে যখন ছেড়ে দেওয়া হলো, তাহলে এই জায়গা থেকে জিনিসগুলো কি হচ্ছে, ওরা এতগুলো যারা এই ধরনের কাজকর্ম করছে তারা এতগুলো স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করছে না, একটার সাথে একটার পাশে একটা দাঁড় করাতে পারছে না, খেই হারিয়ে ফেলছে। আজকে যদি একটা হিন্দু হিসাবে আওয়ামী লীগ করে বলে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া যায়, এটার জাস্টিফিকেশন, মানে একটা মানুষের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার মাথার ছাদ কেটে নেওয়া হচ্ছে, এটার জাস্টিফিকেশন তারা কী দিচ্ছে? তারা আওয়ামী লীগের সদস্য। তাহলে যাদেরকে ছেড়ে দেওয়া হলো জেল থেকে তারা কোন দলের সদস্য ছিল? তারা নিশ্চয়ই আওয়ামী লীগের সদস্য ছিল না, তাহলে অন্য কোনো দলের সদস্য, তাহলে তাদের নামটাও তাদের নেওয়া উচিত। আমি একদম স্পেসিফিক জেনে ছোট্ট করে শেষ করব যে আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এই ঘটনার পরে ঠিক কী বুঝতে পারছো? আর দ্বিতীয় কথা, এই যে ঘটনা ঘটলো কোটা বিরোধী আন্দোলনের পরে, তারপরে কি মনে হচ্ছে যে কোনো আন্তর্জাতিক চক্র বেশ খানিকটা মদত দিয়েছে? প্রথম কথা হচ্ছে, তুমি অর্থনীতি নিয়ে যদি বলো, বাংলাদেশের অর্থনীতি লাস্ট 20 বছর যদি তুমি দেখো, খুব যে ভালো অবস্থায় ছিল সেটা না, তারা আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করা স্টার্ট করেছিল। পৃথিবীতে যে ডেভেলপিং কান্ট্রিজগুলো যেগুলো রয়েছে, যাদের যে নামগুলো না হয়, তার পাশে কিন্তু বাংলাদেশ নিজেদেরকে দাঁড়ানোর চেষ্টা করছিল। তো বাংলাদেশের গার্মেন্টস নিয়ে আমরা সবাই জানি, ইন্ডিয়ার সাথে অনেকগুলো কাজও হচ্ছিল আস্তে আস্তে, বাইরে থেকে তাদের অনেক রকম, মানে এই গার্মেন্টসের এটা করেই তো তোমার সারা পৃথিবীতে বাংলাদেশের অনেকটা ছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমার যত দিন যাবে, এই যে পরিস্থিতিটা আজকে হলো, বাংলাদেশ আরও 50 বছর পিছিয়ে যাবে। একটা জিনিস তৈরি হচ্ছিল, সেই কাঠামোটাকে সম্পূর্ণ ভেঙে দেওয়া, এটা সুস্থভাবে করা যেত, একটা ভোট সুষ্ঠুভাবে করা যেত, মানুষ তার বিপক্ষে রায় দিতে পারতো, দিনের শেষে তো গণতন্ত্র শেষ কথা বলবে। যদিও বা শেখ হাসিনা কিন্তু, মানে তুমি লাস্ট যদি লোকসভা ভোটটা দেখো, 28 থেকে 30% হয়তো ভোট দিয়েছে, মানে একটা 18 কোটির দেশ, আমি ধরে নিলাম ভোটার ওখানে 10 কোটি কি 12 কোটি ভোটার, সেখানে তার মধ্যে যদি 28-29% মাত্র ভোট দেয়, তাহলে ভোটটা কিভাবে হচ্ছে সেটা নিয়ে তো সন্দেহের কোনো অবকাশ থাকে না, সেটা বুঝেই নেওয়া যায় যে মানুষ ভোট দিতে চাইছে না, বা ভোট দিতে যদি চায় তারা ভোট দিতে পারছে না। বাংলাদেশ আজকে যে জিনিসটা করলো সেটা তাদের অনেকটা পিছিয়ে নিয়ে গেল। ওই 71 সালে তারা যে জায়গা থেকে আবার একটা নতুনভাবে শুরু করেছিল, সেই পরিস্থিতিতে গিয়ে আবার পড়ে গেল। আন্তর্জাতিক চক্রটা কি মনে হচ্ছে যে কোনোভাবে এখানে প্রভাব বিস্তার করছে? সেটা যদি হয়ে থাকে, এখন বিষয়টা হচ্ছে সবাই যে ভালো চায় বাংলাদেশের মধ্যে থেকেই বাংলাদেশকে ভালোবাসে, এইটা যদি আমরা এখানে বসে ভেবে নিই যে না, এটা তো হতেই পারে না, তাদের দেশ, তারা কি ভালো চাইবে না? সেটা তো নাই হতে পারে। আর যে জিনিসটা বারবার বলা হচ্ছে যে এটা ছাত্র আন্দোলন ছিল, এই ছিল, কোথাও কোনো জায়গা থেকে মদত যদি তারা না পায়, সেক্ষেত্রে কি এই জিনিসটা, মানে এই পরিস্থিতি তৈরি হতে পারতো? একটা সুষ্ঠু স্বাভাবিক ছাত্র আন্দোলন, তাদের ওপর একটা সরকারের বর্বরচিত এরকম আক্রমণ, তার সাথে পুরো একদম জনসাধারণ মিশে যাওয়া, তারা যেটা চাইলো সেটাও হয়ে গেল, তারা চেয়েছিল শেখ হাসিনা পদত্যাগ করুক, সেটাও হয়ে গেল। যে মুহূর্তে শেখ হাসিনা পদত্যাগ করলেন, দেশ ছাড়লেন, তারপর থেকে এখনও অবধি যে পরিস্থিতি কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, এটা মনে হয় কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের দ্বারা এইগুলো সম্ভব, তাদের যদি কোনো রকমভাবে অশুভ ছায়া তাদের ওপর না পড়ে।